এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। এটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। একটি ট্রাক উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে যাচ্ছিল। পথে একটি ধাবা ছিল, তবে তখন ধাবাটি বন্ধ হয়ে গিয়েছিল। সেই ধাবার সামনে ট্রাক চালক অজয় ও তার সঙ্গী ধীরজ বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। আসলে সফরটি বেশ দীর্ঘ ছিল এবং ট্রাকে অনেক মালপত্র বোঝাই করা ছিল, তাই অজয় ট্রাকটি ধীরে ধীরে চালাচ্ছিল। ফলে ধাবায় পৌঁছাতে রাত ৮টা বেজে গিয়েছিল। রাত ৮টায় খাওয়া দাওয়া সেরে অজয়ের বেশ ঘুম পাচ্ছিল, তাই সে সিদ্ধান্ত নিল ট্রাকটি ধাবার সামনে পার্ক করে রাতটা এখানেই ঘুমিয়ে নেবে। ভোরে ঘুম থেকে উঠে আবার যাত্রা শুরু করবে। এই ভেবে তারা ট্রাকটি ধাবার সামনে দাঁড় করিয়ে রাখল এবং ট্রাকের ভিতরেই ঘুমিয়ে পড়ল। পিছনে অনেক মাল বোঝাই ছিল, তাই তারা ট্রাকটি ভালো করে তালা লাগিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। তবে তারা জানতো না যে সেই রাতে তাদের সঙ্গে এমন কিছু ঘটবে যা তাদের ভিতর থেকে নাড়িয়ে দেবে। ধাবার সামনে যেখানে তারা দাঁড়িয়েছিল সেটি ছিল সম্পূর্ণ নির্জন একটি এলাকা। ধাবার আশেপাশে একটি তেঁতুল গাছ ছাড়া আর কিছুই ছিল না। তাদের ট্রাকটি ওই তেঁতুল গাছের কাছেই পার্ক করা ছিল। রাস্তা একেবারে জনমানবহীন ছিল এবং আশেপাশে কোনো গাড়িও চলাচল করছিল না। চারপাশে শুধুই নিস্তব্ধতা, একমাত্র ধীরজের নাক ডাকার শব্দটাই কানে আসছিল। ধীরজের নাক ডাকার শব্দ শুনে অজয়ের বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। সে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই পারছিল না। বিরক্ত হয়ে সে ট্রাক থেকে নেমে পড়ল। অজয়ের প্রতি 2 থেকে 3 ঘন্টা অন্তর সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, তাই সে পকেট থেকে সিগারেট বের করল, লাইটার দিয়ে জ্বালালো এবং সেই তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট খেতে শুরু করল। সিগারেট খেতে খেতে সে তেঁতুল গাছের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই ট্রাকের দিক থেকে একটি শব্দ শুনতে পেল। সে ট্রাকের দিকে তাকালো, দেখল ধীরজ ঘুমাচ্ছে। তখন ভাবল, এই শব্দটা তাহলে কিভাবে হলো? সে ট্রাকের কাছে গেল, পিছনের দিকে গিয়ে ট্রাকের তালা পরীক্ষা করল। সব ঠিকঠাক ছিল। সে ভাবল এই শব্দটা হয়তো তার মনের ভুল। কিন্তু হঠাৎ করেই শব্দটা আবার শোনা গেল। এবার মনে হলো যেন কেউ ট্রাকের দরজায় হাত দিয়ে আঘাত করছে। অজয় আবার চারপাশে পরীক্ষা করল, সব কিছু ঠিক ছিল। তার মনে সন্দেহ হলো ট্রাকের ভেতরে কোনো ইঁদুর ঢুকে পড়েছে কিনা, কারণ যদি একবার ইঁদুর থাকে তাহলে সারা মালপত্র সে নষ্ট করে ফেলবে। তাই নিশ্চিত হতে অজয় ট্রাকের তালা খুলল, পিছনের দরজা খুলে টর্চ হাতে নিয়ে ভেতরে দেখল। প্রায় 10 মিনিট ধরে মালপত্রের ফাঁকে ফাঁকে খুঁজল, কিন্তু ট্রাকের ভিতরেও সব ঠিকঠাক ছিল। সে ভাবল আজ নাকি কি সব হচ্ছে। এরপর সে দরজা বন্ধ করে তালা লাগানোর চেষ্টা করছিল। ঠিক তখনই ট্রাকের সামনের দিক থেকে কাঁচ ভাঙার শব্দ শোনা গেল। শব্দটা এত জোরে ছিল যে অজয় ভয়ে কেঁপে উঠল। দেখল ট্রাকের উইন্ডশিল্ড পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ধীরজ হতবাক হয়ে ট্রাকের মধ্যে বসে লুকিয়েছিল। অজয় ধীরজকে জিজ্ঞেস করল, এটা কি হলো, কিভাবে হলো? ধীরজ জানালো সে ঘুম থেকে উঠে চোখ খুলেই দেখল একজন মহিলা কালো শাড়ি পরে ট্রাকের সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ধীরজ ভয়ে হতবাক হয়ে গিয়েছিল। এরই মধ্যে মহিলা পাথরটা তুলে ট্রাকের উইন্ডশিল্ডে আছড়ে মারে। ধীরজ বাঁচার জন্য তৎক্ষণাৎ ঝুঁকে পড়েছিল, আর তা না হলে মাথায় পাথর লেগে গিয়ে সেও হয়তো আহত হতো। আমার কাছেও একটা পাথর ছিল, পাথর দিয়ে তার মাথাও আমি ফেটে দিতে পারতাম। ধীরজের হাতেও যে পাথর ছিল সেই পাথর দিয়েই সেই মহিলাটি উইন্ডশিল্ড ভেঙেছিল। তখন অজয় দেখল যে পাথরটি রক্তে রাঙানো। অজয় জিজ্ঞাসা করল, ধীরজ, যদি তোর চোট না লাগে তবে পাথরে রক্ত এলো কিভাবে? ধীরজ তখন খেয়াল করল যে পাথরে সত্যিই রক্ত লেগেছে। এটা দেখে সে পাথরটি বাইরে ফেলে দিল এবং নিজে ট্রাকের বাইরে এলো। অজয় জিজ্ঞাসা করল, সেই মহিলা কোথায় গেল? ধীরজ বলল, পাথর মারার পর জানি না সে কোথায় পালিয়ে গেল। এখন বর্তমান অজয় আর ধীরজ দুজনেই মহিলাটিকে খুঁজতে শুরু করলো। অজয় জোরে চিৎকার করে বলল,
আরে কে আছে এখানে? সামনে এসো। এত ক্ষতি করছো কেন? এর টাকা কে দেবে? অজয় খুব রেগে ছিল, কিন্তু অনেক খোঁজার পরেও সেখানে মহিলাকে কোথাও দেখা গেল না। ধীরজ বলল, এখন কি করবে? ট্রাকের মালিক যদি জানতে পারে তবে উনিও খুব রেগে যাবেন। অজয়েরও কিছু মাথায় এলো না যে কি করা উচিত, কারণ নতুন উইন্ডশিল লাগাতে অনেক খরচ হবে, আর নতুন না লাগালে মালিক ওদের বেতনের থেকে টাকা কেটে নেবে। এই সব চিন্তা ওদের মাথায় ঘুরছিল। তখন অজয় বলল, শহরে পৌঁছে প্রথমে উইন্ডশিল ঠিক করব, তারপর দুজন আবার ট্রাকে ফিরে বসল। ধীরজ জিজ্ঞেস করল, আমরা এখান থেকে যাই? অজয় বলল, আমার খুব ঘুম পাচ্ছে, এই সময় আমি ট্রাক চালাতে পারবো না। কিন্তু দুজনেই ঘুমাতে পারছিল না, কারণ কে জানে সেই পাগল মহিলা আবার ফিরে এসে আরও ক্ষতি করবে কিনা। তখন অজয় বলল, চল, একবার তুই ঘুমাবি, একবার আমি ঘুমাবো, মানে বারে বারে ঘুমাই। প্রথমে অজয় ঘুমিয়ে পড়ল, কারণ ধীরজ একটু আগেই ঘুম থেকে উঠেছিল। সেই সময়ে ধীরজ চারপাশে নজর রাখছিল। তার কাছে স্মার্টফোন ছিল, তাই সেটাতে গেম খেলতে খেলতে সময় কাটছিল তার। রাত 1টা বাজল। তখন ধীরজের ঘুম পাচ্ছিল, তাই সে অজয়কে জাগিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। এবার অজয়ও কিছুক্ষণ পর ঘুমে ঢুলছিল, কিন্তু চোখ খোলা রাখবার খুব চেষ্টা করছিল। কিন্তু এক মুহূর্তের জন্য তার চোখ একটু বন্ধ হয়ে গেল। ঠিক সেই সময় ট্রাকের পিছনের দরজা জোরে খুলে গেল। তার আওয়াজে অজয় আর ধীরজ দুজনেই জেগে উঠল। সেই পাগল মহিলা আবার ফিরে এলো নাকি? যদি এবার আসে তবে আর ছেড়ে দেব না। এই বলে সে রাগে গটগট করে ট্রাক থেকে নেমে পিছনে গেল। পিছনে গিয়ে দেখে ট্রাকের তালা নিচে পড়ে আছে আর দরজা খোলা, কিন্তু ট্রাকের চারপাশে কেউ নেই। সে এদিক ওদিক দেখল আর ডাকতে লাগলো, কে আছে? কে আছে এখানে? কে? তখন সেই তেঁতুল গাছের দিক থেকে একটা বেড়ালের ডাক শোনা গেল। অজয় আর ধীরজ সেই তেঁতুল গাছের দিকে তাকালো। দেখল গাছের মোটা ডালের উপর একটা কালো বিড়াল বসে আছে। তার চোখ রাতের অন্ধকারে ঝলমল করছিল আর বারবার সে ডাকছিল। সেই বিড়াল অজয় আর ধীরজকেই দেখছিল, কিন্তু ওরা বিড়ালটিকে উপেক্ষা করল এবং সেই মহিলাটিকে খুঁজতে লাগলো। তবে সেই মহিলাকে কোথাও আর দেখা গেল না। ওরা ট্রাকের দরজাটা আবার বন্ধ করে তালা লাগালো এবং আবার ট্রাকে গিয়ে বসল। এবার ওদের ঘুম উড়ে গেল। তখন অজয় বলল, চল, এই জায়গা ছেড়ে বেরিয়ে যাই, না হলে সেই মহিলা আবার এসে ঝামেলা করবে। এই বলে অজয় ট্রাক স্টার্ট করার চেষ্টা করল, কিন্তু ট্রাক স্টার্ট হলো না। ট্রাকের ইঞ্জিন বারবার চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছিল। এরপর অজয় বলল, এটা কি হচ্ছে বলতো? আজ কি হয়েছে? আজ গাড়ির উইন্ডশিল্ড ভাঙলো, পিছন দিক থেকে কেউ ঢেল মারছে, একটা আজব পাগল মহিলা, এসব কি হতে শুরু করলো? অজয় আর ধীরজ আবার ট্রাক থেকে নামলো আর চেক করতে লাগলো, কিন্তু কিছুই বুঝতে পারল না যে ট্রাক কেন স্টার্ট হচ্ছে না। এখন একটাই উপায় ছিল, সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা। যখন ধাবা খুলবে তখন সাহায্য নেওয়া যাবে। এই সময় কোনো মেকানিক পাওয়া সম্ভব নয়, তাই দুজন আবার ট্রাকে ফিরে বসল। এরপর যা হলো, হঠাৎ ট্রাকের ভিতর থেকেই বেড়ালের ডাক শোনা গেল। অজয় আবার বিরক্ত হয়ে গেল। এবার এই বিড়াল কোথা থেকে এলো? এবার এই মালগুলো যদি ও ক্ষতি করে দেয়। এই বলে সে আবার ট্রাক থেকে নামলো আর পেছনের দরজাটা খুলল। এবার অজয় একাই ছিল। পিছনে গিয়ে টর্চ জ্বালিয়ে দেখল, কিন্তু বিড়াল কোথাও দেখা গেল না। তবু সেই আওয়াজ ট্রাকের ভিতর থেকেই আসছিল। অজয় কিছুই বুঝতে পারল না, সেই বিড়ালটা ভেতরে ঢুকলো কখন। এখন তো ট্রাকে মালামাল পুরো লোডেড ছিল, এতটুকু জায়গাও ছিল না যে উপরে উঠে দেখা যাবে। তখন অজয় মালামালগুলোতে ঠোকা দিল, যাতে আওয়াজে ভয় পেয়ে বিড়ালটা বেরিয়ে আসে, কিন্তু বিড়ালটা তাও বের হলো না। তখন অজয় দরজা বন্ধ করে দিল আর বলল, পড়ে থাক সেইখানেই শালি, ঘুটে ঘুটে মরে যাবে।
কিন্তু যখন সে দরজা বন্ধ করে সামনের সিটে বসতে যাচ্ছিল, তখন দেখল কালো বিড়ালটা তার সিটে বসে আছে। অজয় চমকে গেল। ধীরজও ট্রাকে ছিল না। অজয় বলল, এই বিড়ালটা এখানে কিভাবে? এদিকে তো একটু আগে পিছন থেকে আওয়াজ আসছিল। অজয় 2 মিনিট সেই বিড়ালটার ব্যাপারে ভাবছিল। তখন ধীরজ ফিরে এলো, যে বাথরুমে গিয়েছিল। ধীরজও বিড়ালটাকে দেখে বলল, আরে এটা এখানে কি করছে? আওয়াজ তো পিছন থেকে আসছিল, তাই না? তখন অজয় সেই বিড়ালটাকে তার গলার কাছে ধরে বাইরে ছুঁড়ে ফেলে দিল। সে খুব রেগেছিল। এরপর ধীরজ আর অজয় ট্রাকে বসে গেল। ট্রাকে বসার পর যখন অজয় বাইরে তাকালো, দেখল বিড়ালটা বাইরে নেই। অজয় ভাবল, হয়তো কোথাও পালিয়ে গিয়েছে। ঠিকই হয়েছে, বিরক্ত করবে না আর। কিন্তু যখন সে তার চোখ বন্ধ করল, তখন তার মনে হলো যেন কেউ তার পা চাটছে। অজয় চোখ খুলল। তখন সে দেখল তার পায়ের কাছে সেই বিড়ালটা আছে। অজয় তখন এতটাই ভয় পেয়ে গেল যে তার মাথায় শুধু একটাই প্রশ্ন চলছিল, এই বিড়ালটা আবার ট্রাকের ভিতরে এলো কিভাবে? ট্রাকের দরজা তো 2 পাশেই বন্ধ ছিল। অজয় ধীরজের দিকে তাকালো। ধীরজ তখন ঘুমাচ্ছিল। অজয় আবার সেই বিড়ালটাকে ধরল এবং ট্রাকের দরজা খুলে বাইরে নামালো। এরপর দরজা ভালো করে বন্ধ করে দিল। অজয়ের ঘাম ছুটে গেল। সে তার গামছা দিয়ে মুখ মুছে নিল এবং জল খেয়ে নিল। কিন্তু জল খেতে খেতে হঠাৎ তার নিঃশ্বাস আটকে গেল, কারণ সামনে আয়নায় সে কালো বিড়ালের উজ্জ্বল চোখগুলো দেখল। বিড়ালটা অজয়ের কাঁধে বসেছিল। অজয় স্পষ্ট দেখতে পাচ্ছিল যে বিড়ালটা হাসছিল। এখন অজয় একদম ভয় পেয়ে গিয়েছিল। এরপর এর আগেই যে সে কিছু করতে পারে, হঠাৎ বিড়ালটা অজয়ের গলায় কামড়ে ধরল। অজয় জোরে চিৎকার করে উঠল। তার চিৎকারে ধীরজ জেগে উঠল। সে দেখল যে অজয় তার গলা ধরে কাঁপছে। অজয় কোনোভাবে দরজা খুলল এবং বাইরে এলো। সে তখনও তার গলা ধরেছিল। ধীরজও বাইরে এলো এবং জিজ্ঞেস করল, কি হলো? কি 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 হলো অজয়? তুই চিৎকার করছিস কেন? তোর কি হয়েছে? অজয় কষ্টে বলল, আমাকে এই এই বিড়ালটা কামড়ে নিয়েছে। ধীরজ এটা শুনে কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। সে বলল, কোন বিড়ালটা? কোন বিড়াল? অজয় তার দিকে এমনভাবে তাকালো যেন তার সামনে কোনো ভূত দাঁড়িয়ে আছে। এরপর সে তার কাঁধের দিকে তাকালো, কিন্তু তার কাঁধে কিছুই ছিল না। তখন সে ধীরজকে জিজ্ঞেস করল, বিড়ালটা আমাকে কামড়েছে, দেখ দেখ আমার গলায় ক্ষত হয়েছে কিনা দেখ। ধীরজ বলল, কই না তো, এখানে তো কিছুই নেই, কি হয়েছে তোর? অজয় সম্পূর্ণ হতবাক হয়ে গেল। সে তার গলা ছুঁয়ে দেখল, কিন্তু গলায় কিছুই ছিল না, কোনো ক্ষত নেই, কোনো ব্যথাও নেই। তখন সে ভাবল, এটা কি আমার ভ্রম ছিল, নাকি আমি কোনো ভুল দেখেছি যে বিড়ালটা আমার কাঁধে বসেছিল এবং আমাকে কামড়ে দিয়েছে? আমি তো ব্যথাও অনুভব করছি না। ধীরজ তার কাঁধে হাত রাখল এবং জিজ্ঞেস করল, দেখ ভাই, তোর শরীর ঠিক আছে তো? অজয় নিজেও বুঝতে পারছিল না সে ঠিক আছে কিনা। ঘামতে ঘামতে সে নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে সব ঠিক আছে এবং হয়তো এই সব তার ক্লান্তির কারণেই ঘটছে। তারপর দুজন আবার ট্রাকে ফিরে গেল। অজয় আবার ট্রাক চালু করার চেষ্টা করল, কিন্তু তার মনে হচ্ছিল যে এই জায়গায় যেন কোনো এক নেগেটিভ শক্তি আছে। তবুও সে ধীরজকে কিছু বলল না। সে ভাবল, ধীরজ যদি জানে তাহলে সে তাকে নিয়ে মজা করবে। তবে একটা কথা কি, সেখানে ট্রাক আর স্টার্ট হচ্ছিল না। সেই জায়গায় থেমে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন অজয় ঠিক করল যে একবার সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করবে না। ধীরজ আবার শান্তিতে ঘুমিয়ে পড়ল। অজয় চুপচাপ চারপাশে দেখতে লাগল। কিছুক্ষণ পর্যন্ত সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু আসল খেলা তো এখন শুরু হবে। এবার আসলে হলো কি, প্রথমে অজয় একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। যেন কোনো নারী হাসছিল, কিন্তু অজয় পাত্তা দিল না, কারণ সে ঠিক করে নিয়েছিল যে এবার সে কিছু করবে না।
কারণ সে খুব বিরক্ত হয়ে গিয়েছিল। কিন্তু যখন হাসির আওয়াজে কিছু করল না, তখন কেউ যেন ট্রাকের উপরে আবার লাফাতে শুরু করলো। এবারে ধীরজ জেগে উঠল আর বলল, এই ছাদের উপর আবার কে উঠেছে? এবার ধীরজ একাই নামল। পিছনে গিয়ে ট্রাকের উপরে দেখল অজয়ও ভিতরে ভয় পাচ্ছিল। সে ধীরজ ফিরে আসার অপেক্ষা করছিল, কিন্তু যখন ধীরজ ফিরল তখন অজয় দেখল যে তার মুখের রং সাদা হয়ে গেছে। সে ভয়ে কাঁপছিল, কিছু বলতে চাইছিল, কিন্তু গলায় যেন শব্দ আটকে গিয়েছে। অজয় জিজ্ঞেস করল, কি হলো, কি দেখলি তুই? তখন ধীরজ কোনোভাবে ভাঙা গড়া শব্দে বলল, ভূত আছে ভাই, উপরে, ওখানে ভূত আছে। অজয়ের চোখ ফেটে যাওয়ার মতো অবস্থা হলো। ধীরজ বলল, ওই মহিলা, ও মহিলা না, ও ভূত। এটা শুনে অজয় বলল, কি বাজে কথা বলছিস তুই? কিছু হয় না, চল আমি দেখছি। অজয় তৎক্ষণাৎ ট্রাকের উপর দেখল, কিন্তু এখন সেখানে কেউ ছিল না। অজয় বলল, দেখ, তোর ভুল হয়েছে, এখানে কেউ নেই। তখন ধীরজ বলল, না না, আমি সত্যি দেখেছি। ও একজন এক পাওয়ালা মহিলা ছিল। এক পায়ে সে ট্রাকের উপর লাফাচ্ছিল। আর ও সেই মহিলা যে ট্রাকের উইন্ডশিল্ড ভেঙেছিল। ওর চুলগুলো পুরো এলোমেলো ছিল। সে কালো শাড়ি পরেছিল, কিন্তু ওর এক পা উধাও ছিল। সে তার শাড়ি একটু তুলে তারপর লাফাচ্ছিল। আমি তার একটা পা দেখলাম, আর অন্য পাটা হাঁটুর নিচ থেকে কাটা ছিল। তখন অজয়ের মনে হলো, যা কিছু এখানে ঘটছে তা কি এই মহিলার কারণেই? এখানে কি সত্যি কোনো ভূত আছে? তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। দুজনেই এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়েছিল, যেখানে কি সত্য আর কি মিথ্যা তা বোঝা যাচ্ছিল না। কিন্তু ঠিক পরের মুহূর্তেই এমন কিছু হলো যা তাদের বাস্তবতা বুঝিয়ে দিল। হলো কি, যখন তারা সত্যি আর মিথ্যার মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করছিল, তখন হঠাৎ তাদের ট্রাক নিজের থেকেই স্টার্ট হয়ে গেল আর ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। এটা দেখে অজয় আর ধীরজ দুজনেই অবাক হয়ে গেল। তারা ট্রাকের পিছনে দৌড়ালো, কিন্তু ট্রাক তখনই সেই তেঁতুল গাছের সাথে ধাক্কা খেল আর তার হেডলাইট জ্বলে উঠতে লাগলো। তারপর ট্রাকের সামনের অংশ থেকে ধোঁয়া বের হতে লাগলো। তারপর ট্রাক আবার বন্ধ হয়ে গেল। অজয় তৎক্ষণাৎ তার ফোন বের করে তার মালিককে কল করার চেষ্টা করলো। তাকে জানাতে চাইল যে তাদের সাথে এটা ঘটেছে। কিন্তু যখন সে তার মালিককে কল করল, তখনই হঠাৎ এক ভয়েস মেইল শোনা গেল। যে নম্বরে আপনি যোগাযোগ করতে চান তা উপলব্ধ নেই। এই ভয়েস মেইল শোনার পর অজয়ের হাত পা কাঁপতে লাগলো, তার হৃদস্পন্দন বেড়ে গেল। এখন আপনি ভাবছেন যে শেষ পর্যন্ত এই ভয়েস মেইলে এমন কি ছিল? তাহলে বলি যে সেই ভয়েস মেইলের কণ্ঠস্বর ছিল খুবই ভয়ঙ্কর, আর সেই কণ্ঠস্বর ভয়ঙ্করভাবে হাসছিল আর কথাগুলো বলছিল। তখন ধীরজ বলল, এখন কি করব ভাই? এই সব মাল ফেলে এখান থেকে যাওয়া সম্ভব নয়, আর এখানে থাকাও সম্ভব নয়। তখন অজয় বলল, আমাদের এখান থেকে পালাতেই হবে, কারণ প্রাণ আছে তো জগৎ আছে। এরপর তারা পালাতে যাচ্ছিল। ঠিক তখনই অজয়ের চোখ পড়ল সেই তেঁতুল গাছের দিকে, কিন্তু সে সেখানে কিছু দেখল যা তার আত্মাকে কাঁপিয়ে দিল। সে দেখল এক মহিলা দুহাত আর এক পায়ে ভর করে গাছ থেকে নেমে আসছে, আর সে নামছিল উল্টোভাবে। তার একটি পা সত্যি হাঁটুর নিচ থেকে কাটা ছিল, আর তার মাথাটা পেছনের দিকে ঘুরেছিল। সে হেসে অজয় আর ধীরজের দিকে তাকাচ্ছিল। তারপর সে গাছ থেকে নেমে মাটিতে পড়ল আর ট্রাকের পিছনে লুকিয়ে পড়ল। এখন অজয় আর ধীরজ ট্রাকের এক পাশে দাঁড়িয়েছিল, আর সেই মহিলা অন্য এক পাশে। তাকে দেখার পর অজয় আর ধীরজের কোনো সাহস ছিল না যে তারা নিজেদের জায়গা থেকে নড়তে পারে।
ওদের মনে হচ্ছিল যে মহিলা এখন ট্রাকের অন্য পাশ থেকে বেরিয়ে এসে ওদের সামনে আসবে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, সে এলোই না। 5 মিনিট কেটে গেল, তারপর 10 মিনিট কেটে গেল, কিন্তু সেই মহিলা এলো না। আর আশেপাশে কোনো নড়াচড়াও দেখা গেল না। তখন অজয় নিজেই ছোট ছোট পা ফেলে ট্রাকের অন্য পাশে যেতে শুরু করলো। ধীরজ তাকে থামানোর চেষ্টা করলো, কিন্তু অজয় দেখতে চাইল যে সেই মহিলা কোথায় গেল। অজয় ট্রাক থেকে বেশ দূরে ছিল। সে ট্রাকের অন্য পাশে উকি দিয়ে দেখল। প্রথমে কাউকে সে দেখতে পেল না। সে ট্রাকের অন্য পাশে গিয়ে দেখল, ট্রাকের উপরে চেক করল, কিন্তু সেই মহিলা যেন কোথাও গায়েব হয়ে গেছে। তারপর সে ধীরজের কাছে ফিরে আসছিল। ঠিক তখনই সে ট্রাকের নিচ থেকে কান্নার শব্দ শুনতে পেল। এই শব্দ শুনে অজয়ের হাত পা ঠান্ডা হয়ে গেল। ভয়ে সে হাঁটু গেড়ে বসে পড়ল। সে ট্রাক থেকে বেশ দূরে ছিল, তবুও সে যখন ট্রাকের নিচে উকি দিল, তখন সে দেখল যে সেই মহিলা ট্রাকের নিচে শুয়ে আছে। প্রথমে সে দেখল যে সেই মহিলা কাঁদছে, কিন্তু যতক্ষণই মহিলাটি অজয়ের দিকে দেখল, ঠিক তখনই সে হাসতে শুরু করল। তারপর হঠাৎ করে সে তার হাত লম্বা করল আর অজয়ের মুখ নখ দিয়ে ছিঁড়ে নিল। অজয় জোরে চিৎকার করল। সে একটু সময়ও পেল না যে সে সেখান থেকে পালাতে পারে। তার উপর সেই মহিলাকে দেখার পর সে একেবারে শূন্যতায় চলে গেছে। ধীরজ তাকে কোনোভাবে সামলালো। অজয়ের মুখে গভীর ক্ষতের দাগ হয়ে গেল আর রক্ত বের হতে শুরু করলো। ধীরজ বুঝতে পারছে না যে এখন সে কি করবে, কিভাবে সাহায্য পাবে। আশেপাশে কোনো হাসপাতালও ছিল না। তখন সে ট্রাক থেকে ফার্স্ট এইড কিট বের করলো। যা করার ছিল তা সে করল। এত সব করতে করতে ভোর 4টে বেজে গেল। এখন এই সময়ে ধাবা খুলে যায়, কারণ সকালের জলখাবারের প্রস্তুতি করতে করতে সকাল 7টা-8টা বেজে যায়। তাই ধাবা 4টেতেই খুলে যায়। কিছুক্ষণ পর তখন ধাবার মালিক বাইকে চেপে এসে পৌঁছালো। সে যখন অজয়ের অবস্থা দেখল, তখন সে অবাক হয়ে গেল। সে বলল, কি হলো ভাইয়া, এটা কে করলো? তখন ধীরজ তাকে পুরো ঘটনাটা খুলে বলল। রাতে তারা এখানে ছিল আর তাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। তখন ধাবার মালিক বলল, আরে ভাই, এটা কোনো জায়গা নাকি রাত কাটানোর? এই নির্জন রাস্তায় কেন থেমেছিলেন, যেখানে আশেপাশে সাহায্যের কোনো জায়গাই নেই? আপনারা কি জানেন না এই তেঁতুল গাছটায় একটা পেতনি থাকে? ধীরজ জিজ্ঞেস করল, পেতনি? তখন ধাবার মালিক বলল, আরে পেতনি বোঝো না? ভূত প্রেত এই টাইপের পেতনি। একজন মহিলার আত্মা, যার একটা পা কাটা, আর সে এতটাই ভয়ঙ্কর যে নিজেকে জন্তুর রূপে বদলাতেও পারে। তার কাজ হলো রাতে মানুষকে ভয় দেখিয়ে শিকার করা। রাতে কেউ এখানে থাকা তো দূরের কথা, এই জায়গা দিয়ে যেতে পর্যন্ত চায় না। এলাকার ট্রাক ড্রাইভাররা সবাই জানে, তাই তারা রাতে এইখান দিয়ে যায় না। আমার মনে হচ্ছে আপনাদের এটা জানা দরকার ছিল। তখন ধীরজ বলল যে তাদের কোনো ধারণাই ছিল না। তখন ধীরজ ধাবার মালিককে সাহায্য করতে বলল। তখন ধাবার মালিক একজন লোককে ডেকে আনল। সে লোক অজয়কে নিয়ে হাসপাতালে গেল, যা এখান থেকে 12 থেকে 13 কিলোমিটার দূরে ছিল। আর ধাবার মালিক একজন মেকানিক ডেকে এনে ধীরজের সাথে ট্রাকটা ঠিক করিয়ে দিল। সেই দিন দুজনেই বেঁচে গেল। আর সাথে তারা এই শিক্ষাও পেল যে রাতের অন্ধকারে এমন নির্জন জায়গায় থাকা উচিত নয়, না হলে কখন কি ঘটবে কেউ জানে না। সকাল 9টা-10টা নাগাদ অজয় হাসপাতাল থেকে ফিরে এলো। এখন তার অবস্থা আগের থেকে ভালো ছিল, কিন্তু সে ট্রাক চালাতে পারবে না। তাই ধীরজ ট্রাক চালাতে শুরু করলো। সেই দিন রাতে তারা তাদের গন্তব্যে পৌঁছালো। সেখানে তারা মালপত্র নামিয়ে দিল। তারপর সেখানে রাতে থেকে গেল। পরের দিন সকালে তারা ইউপির উদ্দেশ্যে রওনা দিল। এইবার তারা ঠিক করেছিল যে তারা খুব দ্রুত পৌঁছে যাবে, কারণ আগের রাতের ঘটনা মনে পড়তেই তাদের গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছিল। তাই
তারা ঠিক করলো যে রাতের অন্ধকার হওয়ার আগে এই নির্জন রাস্তা পার করে ফেলতে হবে। সকাল 8টা নাগাদ নাস্তা করার জন্য তারা একটি ছোট্ট হোটেলে থামল এবং তারা ভেবেছিল যে সরাসরি নিজেদের শহরে পৌঁছেই বিশ্রাম করবে। মধ্যপথে কোথাও আর থামবে না, আর যাত্রা দ্রুত শেষ করতে হবে। তারা ভেবেছিল একে অপরের সঙ্গে কথা বলতে বলতেই তারা সেই রাস্তায় যাবে। এতে ক্লান্তিও আসবে না, আর বোরিংও লাগবে না, আর ঘুমও আসবে না। তারা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল। যাত্রাপথ ছিল বেশ লম্বা, প্রায় 13 থেকে 14 ঘন্টার। তাদের মনে কেবল একটাই চিন্তা ছিল যে রাতের অন্ধকার হওয়ার আগে যেন তারা সেই ভুতুড়ে জায়গা পার করে নিতে পারে। বিকেল 4টে বেজে গিয়েছিল, কিন্তু সেই ভুতুড়ে জায়গা তারা এখনও পার করতে পারেনি। তাই তাদের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। ধীরজ তৎক্ষণাৎ হনুমান চাল্লিশা চালিয়ে দিল, আর দুজনেই ভগবানের নাম নিয়ে সামনে এগোতে থাকল। ঠিক তখনই তারা রাস্তার পাশে এক সাধুকে দাঁড়িয়ে থাকতে দেখল, যিনি হাত দেখিয়ে ট্রাক থামানোর চেষ্টা করছিলেন। তখন ধীরজ অজয়কে জিজ্ঞেস করল, ট্রাক থামাবি? তখন অজয় বলল, থামিয়ে দাও, কি জানি হয়তো কোনো বিপদে পড়েছে। তারা ট্রাক থামিয়ে দিল। সাধু তাদের কাছ থেকে লিফট চাইলেন। অজয় ভাবল, লিফট দিতে দোষ কী? তাছাড়াও তিনি এক বৃদ্ধ মানুষ, তার মধ্যে আবার সাধু। এই কথা ভেবে তারা সাধুকে ট্রাকে তুলে নিল। তখন সাধু অজয়ের অবস্থা দেখলেন এবং জিজ্ঞেস করলেন, এটা কিভাবে হলো? অজয় প্রথমে দ্বিধায় ছিল, কিন্তু তারপর নিজের অভিজ্ঞতার কথা জানালো। এটা শোনার পর সাধু বললেন, বাচ্চা, সেই জায়গাটা শ্মশান। সেই জায়গায় যেখানে ধাবা রয়েছে, আগে সেখানে শ্মশান ছিল। আর এই পেতনির কথা কি তোমরা শুনেছ? সে সেই শ্মশানে ঘুরে বেড়াতো। যখন ধাবা তৈরি হয় তখন সে সেই তেঁতুল গাছটাকেই নিজের বাসস্থান বানিয়ে নেয়। তবে হ্যাঁ, রাতের অন্ধকারেই মানুষ বিপদে পড়ে। রাতে এরকম ঘটনা আসা যাওয়ার পথেই ঘটে। সাধু আরও বললেন, তোমাদের এই গল্প শুনে আমার চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা মনে পড়ে গেল। তিনি একজন ট্রাক ড্রাইভার ছিলেন। একবার এমনই কোনো নির্জন স্থানে রাতে থাকতে থেমেছিলেন, কিন্তু তখন তার সঙ্গে আরও কয়েকজন ট্রাক ড্রাইভার ছিলেন। তখন অজয় জিজ্ঞেস করল, তাহলে তার সঙ্গে কি হয়েছিল? তখন সাধু তার চাচার সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা জানান। সাধু বলতে শুরু করলেন, তাহলে শোনো বাছারা। তো বন্ধুরা, এখন শুধু এটুকুই শোনো। আমি পরবর্তী পার্ট নিয়ে আসব, তখন সেই গল্পের ব্যাপারে আরও বিস্তারিতভাবে বলবো। আর এই গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই মন্তব্য করে জানাবেন। বন্ধুরা, সবুজ গাছপালা আর নির্জন রাস্তাগুলি যদিও খুব সুন্দর বলে মনে হয়, তবে কখনো কখনো এই জায়গাগুলি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে তা বিশ্বাস করাও কঠিন। আমি আমার জীবনের প্রায় 29 বছর ড্রাইভিং করে কাটিয়েছি, তবে কখনো অতিপ্রাকৃত জিনিসে বিশ্বাস করিনি। কিন্তু এক রাতে আমার জীবনের সব কিছু বদলে গেল। শনিবারের সেই রাতে আমি মৃত্যুর খেলা দেখেছিলাম। আমার আশেপাশে এমন কিছু অনুভব করেছিলাম যে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। বন্ধুরা, আমার নাম রাজপাল সিং। আমি আমার সহকারী বিজয় পালের সাথে ড্রাইভিংয়ের কাজ করি। আমরা সব সময় আমাদের মালিকের অধীনে কাজ করেছি। যা কাজ আমাদের ঠিকাদার দিতেন আমরা সেই কাজ করতাম। একদিন জানতে পারলাম যে আমাদের জরুরি ভিত্তিতে গোয়ায় ডেলিভারি করতে হবে। এর কারণ ছিল যে আমরা আগে একাধিকবার গোয়া গিয়েছি, তাই হয়তো আমাদের মালিক আমাদেরকে বেছে নিয়েছিলেন। মালিকের বিশ্বাসযোগ্য লোক হওয়ায় আমি তাকে না বলতে পারলাম না। যদিও সেই সময় আমার শরীর ভালো ছিল না, মাথা ব্যথা আর কোমর ব্যথা হচ্ছিল, তবুও আমি মালিককে না বলতে পারলাম না। তখন আমি ভাবলাম কিছুক্ষণ ড্রাইভিংয়ের কাজ বিজয় পাল সামলাবে, কারণ সে কিছুটা ড্রাইভিং করতে জানতো। রাত প্রায় 10টা নাগাদ আমি আর আমার সহকারী ট্রাক নিয়ে বেরিয়ে পড়লাম। রাতে ট্রাফিক প্রায় থাকেই না, তাই আমাদের জন্য দ্রুত যাত্রা করা সহজ হবে। আমরা ট্রাক নিয়ে রওনা হলাম। আমরা আমাদের ট্রাক নিয়ে বেরিয়ে পড়া প্রায় 2-2.5 ঘন্টা হয়ে গিয়েছিল। আমাদের ট্রাক দ্রুত গতিতে এগিয়ে চলছিল, কিন্তু
2 থেকে আড়াই ঘন্টা টানা ট্রাক চালানোর কারণে আমার শরীরে হালকা হালকা ক্লান্তি ঝেঁকে বসতে শুরু করেছিল, যার কারণে ট্রাক চালানো আমার জন্য কিছুটা কঠিন হয়ে উঠেছিল। তখন আমি আমার সহকারী বিজয় পালের দিকে তাকিয়ে বললাম, ভাই, মনে হচ্ছে আমাকে একটু বিশ্রাম নিতে হবে। তুমি একটু কাজ করো, ট্রাকটা কিছুক্ষণ চালিয়ে নাও। তখন বিজয় পাল ট্রাক চালানোর প্রতি অনেক আগ্রহী ছিল, তাই আমি যখনই তাকে ট্রাক চালানোর প্রস্তাব দিলাম সে সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল। সে বলল, ওস্তাদ, আর চিন্তা করবেন না, ট্রাক চালানোর কাজ আমি ভালোভাবেই সামলে নেব। এরপর আমি বিজয় পালের পাশের সিটে বসে বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে লাগলাম এবং বিজয় পাল খুব ধীরে ট্রাক চালাচ্ছিল। সে সময় আমি বিজয় পালকে কিছু বললাম না, কারণ সে নতুন চালক। আমি ভাবলাম সে যেভাবে ট্রাক চালাচ্ছে সেটাই ঠিক ছিল। তারপর কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম তা নিজেও জানি না, কিন্তু যখন ঘুম ভাঙল তখন মনে হলো ট্রাক কোথাও থেমে আছে আর বাইরে ঠান্ডা হাওয়া আমার শরীরকে ছুঁয়ে দিচ্ছে। আমি চোখ খুলে দেখলাম আমার পাশের ড্রাইভিং সিটে বিজয় পাল নেই। বিজয় পালকে সেখানে না দেখে আমার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। আমি 1-2 বার বিজয় পালকে ডাক দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে কোথাও দেখা দিল না। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সে ফ্রেশ হতে কোথাও বাইরে গেছে, কিন্তু আগে সে এমন কখনো করেনি। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন বিজয় পাল কোথাও দেখা দিল না, তখন আমি পাশের দরজাটা খুলে ট্রাক থেকে নেমে গেলাম। ট্রাক থেকে নেমে দেখলাম চারপাশের পরিবেশ খুবই শান্ত। 2 পাশে শুধু জঙ্গল আর জঙ্গল, এবং আমরা এই মুহূর্তে একটি পাহাড়ি এলাকায় ছিলাম। সাধারণত এই রাস্তা পুরো পাহাড়ে ঘেরা, কিন্তু এখন যে জঙ্গলের রাস্তায় আমরা চলছি তেমন আর কোনো রাস্তা ছিল না। আমি আবারও আমার সহকারীকে ডাকতে শুরু করলাম। আমার ডাক চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু কোথাও থেকে কোনো উত্তর আসছিল না। ঠিক তখনই পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখল। এই হাতের স্পর্শ পেয়ে এক মুহূর্তের জন্য পুরো শরীর শীতল হয়ে গেল। তবে তখনই আমি পিছনে ঘুরে তাকালাম। আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি দেখলাম এটি আমার সহকারী ছিল। আমার সহকারীকে পিছনে দেখে আমি কিছুটা আতঙ্কিত হয়ে বললাম, আরে ভাই, তুই পাগল নাকি? কতক্ষণ থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তুই কোথায় ছিলি? তখন আমার সহকারী বলল, তার পেটে খুব চাপ ছিল, যার জন্য তাকে জঙ্গলের দিকে গিয়ে ফ্রেশ হতে হয়েছিল। তার কথা শুনে আমি খানিকটা স্বস্তি পেলাম। তারপর আমি আমার সহকারীকে বললাম, চল, এখন তাড়াতাড়ি বেরোতে হবে, যত দ্রুত সম্ভব ডেলিভারি করতে হবে। আমার কথা শুনে আমার সহকারীও মাথা নেড়ে সাড়া দিল। তারপর আমরা দুজনে আবার ট্রাকে ফিরে এসে বসলাম। ততক্ষণে আমার বুকের ধুকপুকানি একটু স্বাভাবিক হয়ে এসেছিল। ধীরে ধীরে সব কিছু আবার স্বাভাবিক হয়ে যাচ্ছিল, কিন্তু আমি জানতাম না আসল ভয়ের শুরুটা এইখান থেকেই শুরু হতে চলেছে। আমরা দুজন ট্রাকে বসেছিলাম। তখনও ঘুমের ঢেউ আমাকে বিরক্ত করছিল, তাই আমি আমার সহকারীকে বললাম, ভাই, একটা কাজ কর, আজ রাতটা তুই ট্রাক চালা, আমি কিছুক্ষণ পর ট্রাক চালাতে শুরু করব। আমার কথা শুনে আমার সহকারী আবারও ট্রাক চালানো শুরু করলো। আমি তার পাশের সিটে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আমার মাথাও ভারী ভারী লাগছিল, তাই আমি মাথা সিটে হেলিয়ে দিলাম। আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। 2-3 মিনিট হতে না হতেই হঠাৎ ট্রাকে একটা বড় ধাক্কা লাগলো। এই ধাক্কা এতটাই জোরালো ছিল যে আমার মাথা সিট থেকে সরে ড্রাইভারের সঙ্গে ধাক্কা খেয়ে গেল। এক মুহূর্তের জন্য আমার সহকারীর উপর প্রচণ্ড রাগ হলো, কিন্তু যখন তার মুখের দিকে তাকালাম তখন দেখলাম সে ঘামে ভিজে একাকার। তাকে এভাবে ভীতু দেখে আমি কিছুই বুঝতে পারলাম না যে এখন কি ঘটল। তখন সে হাত তুলে ইশারা করল আর আমাকে সামনে দেখার জন্য বলল। তার ইশারা মতো আমি যখন সামনের দিকে তাকালাম তখন দেখলাম সামনে শুধু খালি রাস্তা। তাই আমি তার দিকে তাকিয়ে বললাম, আরে ভাই, তোর মাথাটা ঠিক আছে তো? আমার মনে হচ্ছে তুই লুকিয়ে লুকিয়ে 2-3 প্যাক মেরে এখানে গাড়ি চালাতে বসেছিস, তাই তোর চোখে রাস্তার উপর ভূত প্রেত নানান কিছু দেখতে পাচ্ছিস। আচ্ছা, একটা কথা বলতো, তুই ঠিক আছিস তো? এটা বলে আমি তার দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম।
তুই একটা কাজ কর, গাড়ি চালানো বন্ধ কর আর আমার পাশে এসে বস, না হলে আজ রাতে তুই আমাকে মেরেই ফেলবি। এটা বলার পরে আমি আমার সহকারীকে পাশের সিটে বসিয়ে দিলাম আর আমি ড্রাইভিং সিটে বসে পড়লাম। এখনও আমার সহকারীর মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যেন সে কোনো ভয়ানক দৃশ্য দেখে এসেছে। তারপর আমি ট্রাকের গিয়ার লাগালাম এবং ধীরে ধীরে ট্রাক চালানো শুরু করলাম। অদ্ভুত ব্যাপারটা ছিল, আমার সহকারী ট্রাক চালানো নিয়ে ভয়ে কাঁপছিল, কিন্তু আমার একটুও ভয় লাগছিল না। আমি খুব ধীরে ধীরে ট্রাক এগিয়ে নিয়ে যেতে লাগলাম। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরই মধ্যে এমন কিছু ঘটল যা একজন সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা প্রায় অসম্ভব। আমার সহকারী হঠাৎ বলে উঠল, ওস্তাদজি, ট্রাকটা সাবধানে চালান, ট্রাকের নিচে একজন মানুষ চাপা পড়ে আছে। তার কথা শুনে আমার চিন্তা একেবারে বেড়ে গেল, কারণ হতে পারে সে কাউকে ধাক্কা মেরেছে আর সেই মানুষটা ট্রাকের নিচে আটকে আছে। তারপর আমি আমার সহকারীর দিকে তাকিয়ে বললাম, তুই আবার কাকে ধাক্কা মেরেছিস রে? কিন্তু সে কোনো উত্তর দিল না। তাই আমি ট্রাকটা সাইডে দাঁড় করালাম আর তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। আমার সঙ্গে আমার সহকারীও নিচে নেমে এলো, কিন্তু তার ভয় কিছুতেই কাটছিল না। যখন আমরা টর্চ জ্বালিয়ে ট্রাকের নিচে দেখার চেষ্টা করলাম, তখন সেখানে কাউকেই দেখা গেল না। এতে আমার অস্বস্তি আরও বেড়ে গেল, কারণ যদি আমরা কাউকে ধাক্কা মেরে থাকি তাহলে তো ধরা পড়া নিশ্চিত, কারণ এই ধরনের রাস্তাগুলোতে অনেক জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে। তারপর আমি আমার সহকারীর সঙ্গে ধৈর্য ধরে কথা বলতে লাগলাম, তোর সঙ্গে ঠিক কী হয়েছে আমাকে বলতো। তখন সে ধীরে ধীরে আমাকে বলল, যখন সে ট্রাক চালাচ্ছিল তখন সে ফাঁকা রাস্তায় এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে দেখেই সে এতটা ভয় পেয়ে যায় যে আর সে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি। তারপর ট্রাকটি সেই মহিলাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যায়। তার কথা শুনে আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুই ওই মহিলার কি দেখলি যে তুই ভয় পেয়ে গেছিস? তখন সে আমাকে বলল, আমি যখন দেখলাম তার পা উল্টো দিকে বাঁকানো। তার কথা শুনে আমি এক মুহূর্তের জন্য চুপ করে গেলাম। তারপর আমি বললাম, তুই সত্যি বেশি খেয়ে নিয়েছিস, তোর মাথা ঠিক নেই। আমি বললাম, তুই একটা কাজ কর, চুপচাপ বসে থাক, তুই নিশ্চয়ই বেশি খেয়ে নিয়েছিস। আমার কথা শেষ হতে না হতেই আমার কানে ঘুঙুরের আওয়াজ শুনতে পেলাম। এই আওয়াজ সেখানে থাকা নীরবতাকে ভেঙে দিল। এক মুহূর্তের জন্য আমি আর আমার সহকারী দুজনেই পুরোপুরি হতবাক হয়ে গেলাম। আমরা চারিদিকে দেখতে চেষ্টা করলাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তারপর আমার সহকারী হঠাৎ বলে উঠল, ওস্তাদজি, এই জায়গাটা জিনের অঞ্চল, এখানে ভয়ানক আত্মারা থাকে। তার কথা শুনে আমি বললাম, ভাই তুই এইসব ফালতু কথা বলিস কেন? তুই খেয়েছিস বলে আমাকেও পাগল বানাবি? এটা বলার পর আমি হাসতে লাগলাম আর তাকে বললাম, এরপর তুই হয়তো বলবি যে ট্রাকের পিছনে কোনো মহিলা উঠে পড়েছে, কারণ এমন দুই একবার আমার সঙ্গেও হয়েছে। মহিলারা অনেক সময় বাধ্য হয়ে ট্রাকের পিছনে চড়ে বসে। তখন আমি পিছনের কাচ দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু ট্রাকের পিছনে মালপত্র ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পরে সেই আওয়াজ বন্ধ হয়ে গেল। সব কিছু এত দ্রুত ঘটছিল যে এটা বুঝতে গেলে যে কেউ অবাক হয়ে যাবে। তখন আমার সহকারী বলল, ওস্তাদজি, আমার মনে হচ্ছে আমরা সত্যিই ভুল কিছু শুনেছি। তার কথা শুনে আমি আবারও ব্যাপারটা উপেক্ষা করলাম আর চুপচাপ আমাদের যাত্রা শুরু করলাম। ট্রাকের গতি আবারও বাড়ছিল আর তার সঙ্গে আমার উত্তেজনাও বাড়ছিল, কারণ আমরা তখন সিমলার কিছু সুন্দর সুন্দর জায়গায় প্রবেশ করছিলাম। ওদিকে আমার সহকারীর ভয় বাড়ছিল। আমার ঘুমও যেন মাইলের পর মাইল দূরে চলে গিয়েছিল এবং এখন আমার চোখে সিমলার সেই সৌন্দর্যের দৃশ্য ছিল যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। মন্ত্রমুগ্ধ হওয়া মাত্রই আমার খালাসি চিৎকার করে বলল, ওস্তাদজি দেখুন, রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে। তার কথা শোনার পর আমি আবারও সামনে তাকানোর চেষ্টা করলাম। তারপর আমার চোখ যেন বিস্ময়ে স্থির হয়ে গেল। আমি দেখলাম সত্যি রাস্তার মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে। প্রথমে আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বুঝতে পারলাম আমি ট্রাকের গতি কমাইনি, যদিও আমার পা তখনও ব্রেকের উপর ছিল, কিন্তু তবুও
ট্রাক থামছিল না। এমন মনে হচ্ছিল যেন ট্রাক নিজেই মহিলাটিকে চাপা দিতে চায়, কিন্তু সেই সময় ট্রাক আমার নিয়ন্ত্রণে ছিল না। এমনকি ব্রেক চাপার পরেও ট্রাক থামানো যাচ্ছিল না। বন্ধুরা, আপনি ধরে নিতে পারেন যে সেই মুহূর্তে ট্রাক থেকে আমার পুরোপুরি নিয়ন্ত্রণ চলে গিয়েছিল। তারপর ট্রাক মহিলাটির একেবারে কাছে চলে গেল। তারপর কি ঘটল আমি জানি না, কারণ কয়েক সেকেন্ডের জন্য আমার চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল। আমার চোখের সামনে সেই অন্ধকারের কারণে সামনে দেখা যাচ্ছিল না যে কি হয়েছিল। কোনোভাবে আমি ট্রাক নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম, কিন্তু তার আগে ট্রাক মহিলাটিকে চাপা দিয়ে এগিয়ে গিয়েছিল। আমি তখন একটি তীব্র শব্দ শুনতে পেলাম। এদিকে আমার খালাসির অবস্থা খারাপ হয়ে গিয়েছে। যদিও সে আগে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, তবুও সে অতটা অবাক হয়নি, কিন্তু আমার অবস্থাটা সম্পূর্ণ অন্যরকম ছিল। তারপর আমি চোখ খুলে সামনে তাকানোর চেষ্টা করলাম। আমি দেখলাম সামনে শুধুই নির্জন রাস্তা পড়ে আছে। চারপাশে লম্বা লম্বা ল্যাম্পপোস্ট ছিল, যেগুলি পাহাড়ি এলাকার সঙ্গে লাগোয়া ছিল। এটা এমন একটি এলাকা ছিল যেখানে আমাদের ট্রাক ছাড়া আর কোনো যানবাহন যাচ্ছিল না। আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করলো। কিছুক্ষণ আগে আকাশ একেবারে পরিষ্কার ছিল, কিন্তু এখন তা কালো মেঘে ঢেকে যেতে শুরু করলো। কালো মেঘগুলো খুব দ্রুত আকাশকে ক্রাশ করতে লাগলো। এদিকে আমার খালাসি আরও ভীতু হয়ে পড়ছিল। তখন সে আচমকা বলল, ওস্তাদজি, আপনি যাকে সাধারণ মহিলা ভাবছেন সে কোনো সাধারণ মহিলা নয়। সে হলো দানবীয় শক্তির একজন অংশ, যার মুখোমুখি হওয়া আমাদের পক্ষে অসম্ভব। তার কথা শোনার পর আমি তার দিকে তাকিয়ে বললাম, তাহলে এবার কি করব ভাই? আমার প্রশ্নের উত্তর তার কাছে ছিল না। তাই আমি বললাম, আমরা এখানে ট্রাক চালানো ছাড়া আর কিছুই করতে পারি না। আমি বুঝতে পারছিলাম যদি আবারও এই গতি দিয়ে চালাই তাহলে এই রকম ভয়ানক দৃশ্য আবারও দেখতে পাবো। তাই আমি আমার খালাসির দিকে তাকিয়ে বললাম, তোর কি মনে হয় ভাই, আমাদের কি করা উচিত? আমার কথা শুনে সে কিছুক্ষণ বিভ্রান্ত হয়ে পড়ল। তারপর ভাবার পর বলল, আমার মনে হয় আজ রাতে আমাদের ট্রাক চালানো বন্ধ করা উচিত। আমাদের এই এলাকায় থাকা উচিত। তার কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই নিজেই বললি এই এলাকা ভুতুড়ে, আর এখন বলছিস এখানে থামতে হবে? আমার কথা শোনার পর সে বলল, ওস্তাদজি, আপনি কি দেখলেন না, যখনই আমরা ট্রাক চালাই তখনই মহিলা আমাদের সামনে আসে, যখন আমরা ট্রাক থামাই তখন সে অদৃশ্য হয়ে যায়। তার কথা শুনে আমি বললাম, কিন্তু এই এলাকাও তো নিরাপদ নয়, আমাদের যেইভাবেই হোক এখান থেকে চলে যেতে হবে। আমার জানা আছে কিছুটা দূরে একটা বড় ধাবা আছে, যদি আমরা কোনোভাবে সেখানে পৌঁছে যাই তাহলে এই বিপদ থেকে মুক্তি পাব। আমার কথা শোনার পর সে কিছুটা শান্ত হয়ে গেল। তারপর আমি ট্রাক চালানো শুরু করলাম। আমার মাথায় তখনও একটাই প্রশ্ন ঘুরছিল, কেন এই ভয়ানক শক্তি আমাদের পিছু নিয়েছে? এমন নয় যে আমি এই রাস্তায় প্রথমবার যাত্রা করছি। আমি এর আগেও অনেকবার রাতের বেলা এই রাস্তায় পাড়ি দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত এমন নেতিবাচক শক্তির অনুভূতি আমার কখনো হয়নি। তারপর কিছু দূর গিয়ে আমি আমার খালাসিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠিকভাবে বল তো সেখানে কি এমন ঘটেছিল? তুই কি কোথাও কোনো কিছু খারাপ কিছু দেখেছিস? তখন আমার খালাসি আমাকে বলে, হ্যাঁ, একটা বোর্ড অবশ্যই লাগানো ছিল, যার উপর পুরনো অক্ষরে কিছু লেখা ছিল, কিন্তু আমি তা ঠিক করে পড়তে পারিনি। তারপর আমি তার কথাকে উপেক্ষা করলাম এবং দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ট্রাকের গতি আরও বাড়িয়ে দিলাম। আমার মাথায় তখন অনেক প্রশ্ন ঘুরছিল, কিন্তু সেগুলোর উত্তর দেওয়ার মতো এখানে কেউ ছিল না। এরপর আমি ট্রাকের গতি বাড়িয়ে দিলাম এবং ধাবার দিকে নিয়ে যেতে চাইলাম। তখন আবারও রাস্তার মাঝখানে একজন মহিলা দেখা দিতে লাগলো। তবে এবার দৃশ্য পুরোপুরি আলাদা ছিল। এবার সেই মহিলা আকারে আমার ট্রাকের চেয়েও অনেক বড় ছিল। তখনই আমি তাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমার পুরো শরীর কেঁপে উঠল, আমার চোখ বড় বড় হয়ে গেল। কোনোভাবেই আমি ট্রাক নিয়ন্ত্রণ করলাম এবং সেই মহিলার কাছে আসার আগেই ট্রাক থেমে গেল। তারপর আমি আয়নার ভিতর দিয়ে সেই মহিলার দিকে তাকালাম। দেখলাম সেই মহিলার শরীর এখন আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর লাগছিল। এদিকে আমার খালাসি পুরোপুরি ভয়ে কোণার দিকে গুটিসুটি হয়ে বসেছিল।
আমি তার অবস্থা দেখে নিজেও আতঙ্কিত হয়ে পড়লাম। কিন্তু তারপর আমি ভাবলাম, এবার এই মহিলাটিকে ধাক্কা দেওয়াই ভালো, কারণ যদি আমি তাকে ধাক্কা না দিই তাহলে হয়তো বদলে আমারই মৃত্যু হবে। তাই আমি আবারও ট্রাক স্টার্ট করলাম এবং তাকে ধাক্কা দেওয়ার জন্য ট্রাক এগিয়ে নিলাম। এদিকে আমার খালাসি চিৎকার করে বলল, ওস্তাদজি, এটা করবেন না, না হলে আমাদের সঙ্গে যা হবে তা কল্পনাও করতে পারবেন না। তার কথা শুনে আমি রেগে বললাম, চুপ থাক, তোর জন্য আগেও অনেক কষ্ট পোহাতে হয়েছে, এখন আমি যা কিছু করব চুপচাপ থাকবি, গন্ডগোল চাই না আমার। এটা বলার পর ট্রাকের গতি আমি বাড়িয়ে দিলাম এবং মহিলার একেবারে কাছে নিয়ে গেলাম। যখনই আমার ট্রাক তার কাছে পৌঁছালো তখনও তার দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। সে এখনও একইভাবে দাঁড়িয়েছিল। আমারও আর সাহস হচ্ছিল না ট্রাক তার উপর চালিয়ে দেওয়ার। তাই আমি একবার আমার খালাসির দিকে তাকালাম, তারপর সেই মহিলার দিকে। কিন্তু এরপর যা ঘটল তা আমার ধারণার বাইরে। আমি দেখলাম হঠাৎ সেই মহিলার ঘোমটা তার মুখ থেকে সরে যেতে লাগলো। যখন আমি তার মুখ দেখলাম তখন সত্যি আমার পুরো শরীর ঘামে ভিজে গেল। আমি দেখলাম সেই মহিলার পুরো মুখ একেবারে নীল রঙের, আর তা ভয়ঙ্কর লাগছিল। তার শরীর জুড়ে ক্ষত ছিল, এমন মনে হচ্ছিল কেউ তাকে নির্মমভাবে মেরেছে। তার শরীরের উপর মাছি ভনভন করছিল। তার এই ভয়ঙ্কর রূপ দেখে আমার মন থেকে সাহস উধাও হয়ে গেল। এদিকে আমার খালাসি পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়েছিল। আমরা দুজন একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম। তখন আমার খালাসি বলল, ওস্তাদজি, কি দেখছেন? এর উপর দিয়ে ট্রাক চালিয়ে দিন, না হলে এটি আমাদেরকে এখানেই কবর খুঁড়ে এখানেই পুঁতে ফেলবে। তার কথা শুনে আমি কোনোভাবে ট্রাক স্টার্ট করলাম এবং ট্রাক এগিয়ে নিয়ে যেতে লাগলাম। এইবার যখন আমি তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম তখন মনে হলো ট্রাক তার ভেতর দিয়ে চলে গেল। ওখান থেকে একটু দূর এগিয়ে যাওয়ার পর আমাদের ট্রাকও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। ট্রাকে থাকা মালপত্রের থেকে আমাদের নিজেদের প্রাণের বেশি চিন্তা হচ্ছিল, কারণ একটু দূরে গিয়েই ট্রাক পুরোপুরি বন্ধ হয়ে গেল। এই ধরনের পরিস্থিতিতে সাধারণত এমনটাই হয়, যখন সব কিছু আমাদের বিরুদ্ধে থাকে তখন আমাদের যানবাহনও আমাদের সঙ্গ দেয় না। আমাদের সঙ্গেও ঠিক তাই ঘটল। ট্রাক এক দুবার ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমাদের মাথার উপর বিপদের পাহাড় নেমে এসেছে এবং এখান থেকে রক্ষা পাওয়া অত্যন্ত কঠিন। আমি একবার আমার খালাসির দিকে তাকালাম, তারপর আমার ট্রাক স্টার্ট করার চেষ্টা করলাম, কিন্তু আমার চেষ্টা ব্যর্থ হচ্ছিল। যখন চারপাশে তাকিয়ে সেই মহিলাকে দেখতে চাইলাম তখন ট্রাকের জানালার মধ্যেও সেই মহিলা কোথাও দেখা গেল না। এটা আমাদের জন্য একটু স্বস্তির বিষয় ছিল, কিন্তু মনের মধ্যেও একটা প্রশ্ন ঘুরছিল। আমরা এমন এক এলাকায় ছিলাম যেখানে ভৌতিক শক্তি মাথা চড়া দিয়ে ওঠে এবং আমাদের সঙ্গে যে কোনো সময়ে কোনো প্যারানর্মাল কার্যকলাপ ঘটতে পারত। আমি বুঝতে পারছিলাম যে কোনো একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমাদের পিছু নিচ্ছে। আমরা তো এমন কিছু করিনি যার কারণে কোনো অশুভ শক্তি এভাবে আমাদের পিছু নেবে। আমি এই বিষয়ে আমার খালাসির কাছেও জানতে চাইলাম, কিন্তু তার দিক থেকেও কোনো উত্তর এলো না। সেও জানতো না আমরা এমন কি করেছি যার জন্য কোনো অপ্রাকৃতিক ঘটনা এভাবে আমাদের পিছু নিয়েছে। আমাদের জন্য সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল। ট্রাক চালু করার চেষ্টা করলেও ট্রাক স্টার্ট হচ্ছিল না। সামনে তাকালে কিছুই দেখা যেত না। আমাদের কাছে একটাই পথ খোলা ছিল, কোনোভাবে এখান থেকে পালিয়ে যাওয়া এবং ধাবায় পৌঁছানো। আমরা এই ব্যাপারটি কিছুক্ষণ আগেই আলোচনা করছিলাম। আমি আমার সহকারী চালককে বললাম, এখন আমাদের এখান থেকে হেঁটেই ধাবার দিকে যেতে হবে। সে আমার কথায় সম্মতি জানালো। আমরা ট্রাকের দরজা খুলে প্রথমে সেটি লক করলাম, তারপর আমরা পায়ে হেঁটে যাত্রা শুরু করলাম। যদিও হেঁটে যাওয়া ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু প্রাণ বাঁচানোর জন্য আমাদের তা করতেই হলো। আমরা সেই ভয়ঙ্কর রাস্তা ধরে হাঁটতে লাগলাম। আমাদের হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল, কিন্তু সাহস হারালাম না। কিছু দূর হাঁটার পর মনে হলো যেন কেউ আমাদের অনুসরণ করছে। আমরা চারপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আর একটু সামনে গিয়ে মাঝ রাস্তায় একটি ওড়না পড়ে থাকতে দেখলাম। মনে হলো
সেটা কোনো মহিলার। কাছে গিয়ে যা দেখলাম তা আমাদের ভেতর থেকে কাঁপিয়ে দিল। ওড়নাটি পুরো রক্তে ভেজা ছিল। তার সামান্য দূরেই এক মহিলা বসেছিল, তার চুল দিয়ে পুরো মুখ ঢেকে রাখা, যা তাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। আমি তাকে একবারেই দেখে বুঝতে পারলাম এত রাতে কোনো সাধারণ মহিলা এখানে থাকতে পারে না। নিশ্চিতভাবে এ সেই মহিলা যাকে কিছুক্ষণ আগে ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমরা সেখান থেকে পালানোর কথা ভাবলাম, কিন্তু তা করলে হয়তো আমাদের জন্য আরও বড় বিপদ আসত। তাই সিদ্ধান্ত নিলাম যে কোনোভাবে ওই মহিলার পাশ দিয়ে এড়িয়ে ধাবায় পৌঁছাতে হবে। আমি জানতাম 1-1.5 বছর আগে এখানে এসেছিলাম, তখন সব সময় ধাবা দেখতে পেতাম, তাই বিশ্বাস ছিল ধাবা ঠিক আগের মতোই সেখানেই থাকবে। কিন্তু মহিলার পাশ দিয়ে যাওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি সাহস সঞ্চয় করে সহকারী চালককে বললাম, দেখ ভাই, আমাদের ওর পাশ দিয়ে যেতে হবে। কিন্তু পা বাড়ানোর আগেই পিছন থেকে একটি গলা শোনা গেল, যতই চেষ্টা করো কিন্তু তোমাদের এখান থেকে বাঁচতে দেব না। আমরা ভয়ে পিছনে তাকালাম। দেখলাম একটি জীর্ণ পুরনো কাপড় পরা একজন লোক দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল কোনো ভিক্ষুক। তাকে দেখে আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? এত রাতে এখানে কি করছো? সে একবার আমার দিকে তাকিয়ে বলল, ভাই সাহেব, আমি এখানেই থাকি, কিন্তু তোমরা তো নতুন। তোমরা এখানে এসে যা করেছো তার জন্য শাস্তি পাবে। আমি তখনও বুঝতে পারছিলাম না আমরা এমন কি করেছিলাম। তারপর আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আমরা কি এমন ভুল করেছি যার কারণে আমাদের পিছু নেওয়া হয়েছে? লোকটি বলল, তা তোমার এই সহকারী চালকের কাছেই জিজ্ঞেস করো, সে কি করেছে। আমি তখন আমার সহকারী চালকের দিকে তাকালাম। সে প্রথমে কিছু বলল না, তারপর বলল, ওস্তাদজি, আমি তো শুধু অপ্রাকৃতিক কাজের জন্য গিয়েছিলাম, কিন্তু সেখানে একটা ছোট পাথর ছিল যার উপর কিছু লেখা ছিল। এই কথা শুনে আমার সন্দেহ আরও বাড়ল। আমি লোকটিকে বললাম, ভাই সাহেব, এখন আমরা কি করতে পারি? লোকটি বলল, ভয় পাওয়ার কিছু নেই। তোমরা সেই পাথরের কাছে ফিরে যাও এবং জল দিয়ে তা পরিষ্কার করো, জায়গাটা আবার পবিত্র করো। যদি তোমরা নিজের ভুল সেখানে স্বীকার করো, তাহলে হয়তো এই আত্মা শান্তি পাবে আর তোমাদের পিছু ছেড়ে দেবে। আমাদের আর কোনো উপায় ছিল না। আমরা ট্রাক থেকে জল নিয়ে পাথরের জায়গায় ফিরে গেলাম। অনেক সাহস নিয়ে সেই জায়গা পরিষ্কার করলাম এবং ক্ষমাও চাইলাম। তখন যেন শরীরের সব ভয় দূর হয়ে গেল। আমরা স্বাভাবিক হয়ে গেলাম। তারপর ট্রাকে ফিরে গেলাম। আমরা যখন নিরাপদে ধাবায় পৌঁছালাম, তখন সেই লোককে আর কোথাও দেখা গেল না। আমার সহকারী চালকও অবাক হয়ে বলল, ওস্তাদজি, মনে হয় সেই লোক আমাদের রক্ষা করার জন্য এসেছিল। আমিও তার কথায় একসঙ্গে একমত হলাম। এই ঘটনাটি যখন অন্যদের বললাম, তখন তারা আমাদের সেই লোকের ইতিহাস বলল। বন্ধুরা, যদি তোমরা সেই লোকের ইতিহাস জানতে চাও, তাহলে আরেকটি ভিডিওতে তা আমি বলবো। আজ এতটুকুই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সম্পূর্ণ গল্পটি শোনার জন্য। তো যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।